আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে চারদিকে অনেক মানুষ, অনেক ভিড়, কিন্তু তারপরেও নিজেকে খুব একা লাগছে? রবার্ট নিসবেটের ক্লাসিক বই দ্য কোয়েস্ট ফর কমিউনিটি আমাদের ঠিক এমনই এক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি করে দাঁড় করায়। সেই স্বাধীনতার মূল্যটা আসলে কী, যা উপভোগ করার জন্য আমাদের পাশে কেউই থাকে না? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আধুনিক পৃথিবীর একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা একটা প্যারাডক্স বা ধাঁধার দিকে নিয়ে যায়। দেখুন, একদিকে আমরা ব্যক্তির চূড়ান্ত স্বাধীনতার কথা বলছি, তাকে সবকিছুর ঊর্ধ্বে রাখছি, আবার অন্যদিকে দেখছি রাষ্ট্রের ক্ষমতাও যেন দিন দিন বেড়েই চলেছে। নিসবেটের যুগান্তকারী পর্যবেক্ষণটা ছিল ঠিক এখানেই। তিনি বলছেন এরা আসলে প্রতিপক্ষ নয়, বরং একই মুদ্রার এপিটোপিট। চলুন তাহলে এই অংশে আমরা নিসবেটের সেই মূল যুক্তিটা একটু খতিয়ে দেখি। কিভাবে এই ব্যক্তির মুক্তি আর রাষ্ট্রের ক্ষমতার উত্থান, এই দুটো ঘটনা কোনো বিচ্ছিন্ন ব্যাপার না, বরং একই গল্পের দুটো অবিচ্ছেদ্য অংশ। বিষয়টা অনেকটা এভাবে ভাবা যেতে পারে। ব্যক্তিকে মুক্তি দেওয়ার নামে আমরা আসলে সম্প্রদায়, সমাজ, পরিবার এই পুরনো দেয়ালগুলো ভেঙে ফেলেছি। কিন্তু এর ফলে কি হলো? ব্যক্তি একা হয়ে গেল, অরক্ষিত হয়ে গেল। আর সেই যে একটা শূন্যস্থান তৈরি হলো, সেই জায়গাটা পূরণ করার জন্যই রাষ্ট্র এক বিশাল শক্তি নিয়ে আবির্ভূত হলো। উদ্দেশ্যটা কিন্তু বেশ মহৎ ছিল, তাই না? অতীতের সব পুরনো শৃঙ্খল ভেঙে প্রত্যেকটা মানুষকে তার নিজের ভাগ্য গড়ার সুযোগ করে দেওয়া, আর যেন কাউকে তার জন্ম, তার গিল্ড, তার গির্জা বা তার সামাজিক পরিচয়ের মধ্যে আটকে থাকতে না হয়। আর ঠিক এখানেই একটা নতুন নাটকের মঞ্চ তৈরি হলো। পুরনো সম্প্রদায়গুলো যখন বিদায় নিল, তখন মঞ্চে মাত্র দুটো চরিত্রই টিকে রইল। একজন হল নিঃসঙ্গ একা ব্যক্তি, আর অন্যজন হল সর্বশক্তিমান রাষ্ট্র। ব্যক্তি তার পুরনো সব রক্ষাকবচ হারিয়ে এক বিশাল দৈত্যের সামনে একা দাঁড়িয়ে গেল। তো সমাজের এই মাঝখানের স্তরটা কিভাবে এমন ফাঁপা হয়ে গেল, আর এই পুরো প্রক্রিয়ায় আমরা আসলে ঠিক কি হারালাম? চলুন সেটা একটু দেখি। এগুলোই হলো সেই সব গোষ্ঠী যা আমাদের জীবনে একটা মানে এনে দেয়, একটা একাত্মতার অনুভূতি দেয়, যেমন আমাদের পরিবার, আমাদের উপাসনালয়, আমাদের পাড়া মহল্লা। নিসবেট এগুলোকে বলছেন মধ্যবর্তী সংগঠন। এগুলো আসলে রাষ্ট্রের বিশাল শক্তির সামনে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঢাল হিসেবে কাজ করে। আর এই সংযোগগুলো যখন হারিয়ে যায়, তখন মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যাপারটা অনেকটা নিজের জীবনের দর্শক হয়ে যাওয়ার মতো। সামাজিক খেলাটা চোখের সামনে চলতে দেখা যায়, কিন্তু নিজেকে আর তার অংশ বলে মনে হয় না। এমনকি একসময় চেষ্টা করার ইচ্ছাও মরে যায়। আর এখানেই কিন্তু সেই মর্মান্তিক পরিহাসটা লুকিয়ে আছে। স্বাধীনতার সন্ধান করতে গিয়ে আমরা এক নতুন কারাগারে বন্দী হয়েছি। আমরা হয়তো স্বাধীন হয়েছি, কিন্তু আমরা শিকড়হীন হয়ে পড়েছি। আর একজন শিকড়হীন মানুষ হল একজন মরিয়া মানুষ, যে কিনা আঁকড়ে ধরার মতো যে কোনো কিছু খুঁজে বেড়ায়। তাহলে এই যে একটা বিশাল শূন্যস্থান তৈরি হলো, সেটা পূরণ করতে কি ছুটে আসে? এর উত্তরটা কিন্তু একদিকে যেমন আকর্ষণীয়, তেমনি একটু ভয়ঙ্কর বটে। দেখুন, সম্প্রদায়ের প্রতি মানুষের যে চাহিদা, সেটা একটা শক্তিশালী নদীর স্রোতের মতো। আপনি হয়তো এর পথে বাদ দেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু এটা বয়ে যাওয়ার পথ ঠিকই খুঁজে নেবে। আর যদি একে কোনো সুস্থ, স্বাভাবিক পথে প্রবাহিত হতে না দেওয়া হয়, তবে এটি বিধ্বংসী একটা পথ তৈরি করে নেবেই। আর ঠিক এই উর্বর মাটিতেই কিন্তু টোটালিটেরিয়ান বা সর্বগ্রাসী মতাদর্শগুলো শিকড় গাড়ে। এটা আমাদের একাকিত্ব আর কোথাও অন্তর্ভুক্ত হওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে পুঁজি করে। এটা আমাদের যা হারিয়েছে তারই এক বিকৃত প্রতিচ্ছবি, এক ধরনের নকল কমিউনিটি উপহার দেয়। এর মূল কৌশলটা কি জানেন? এটাকে বলে অ্যাডভার্সারিয়াল থিঙ্কিং, বা বলা যায় শত্রুতার একটা মনস্তত্ত্ব। এটা আমরা বনাম ওরার এক পুরনো গল্প। একটা সাধারণ শত্রু তৈরি করে সর্বগ্রাসী আন্দোলনগুলো এক শক্তিশালী, যদিও কৃত্রিম, ঐক্যের অনুভূতি তৈরি করে। এটা ভালোবাসার উপর ভিত্তি করে তৈরি হওয়া কোনো কমিউনিটি নয়, বরং এটা মুশতারেকা ঘৃণার উপর নির্মিত একটি সম্প্রদায়। এই ঐক্যটা আসলে বাড়ির চুলার আগুনের মতো উষ্ণ না, এটা বরং একটা বিশাল অগ্নিকুণ্ডের মতো দাউ দাউ করে জ্বলে। আর এই আগুনকে জ্বালিয়ে রাখার জন্য যদি কোনো শত্রু না থাকে, তবে তা কিন্তু খুব দ্রুতই নিভে যায়। তাহলে কি আমরা একটা কঠিন উভয় সংকটে আটকে গেছি? একদিকে চরম ব্যক্তিস্বতন্ত্রবাদের একাকিত্ব, আর অন্যদিকে সর্বগ্রাসী রাষ্ট্রের নিষ্পেষণ। নিসবেট বিশ্বাস করতেন না, এর বাইরেও একটা তৃতীয় পথ আছে। নিসবেটের সমাধানটা হল স্বাধীনতা নিয়ে আমাদের ধারণাকেই পুরোপুরি পাল্টে ফেলা। এর মূল লক্ষ্যটা ব্যক্তিকে কোনো গোষ্ঠী থেকে মুক্ত করা না, বরং ব্যক্তির জন্যই গোষ্ঠীকে মুক্ত করা। বিষয়টা বুঝতে হলে আমাদের আগে দুটো শব্দের পার্থক্য বুঝতে হবে। একটা হলো শক্তি বা পাওয়ার, আর আরেকটা হলো কর্তৃত্ব বা অথরিটি। যেমন ধরুন, রাষ্ট্রের আপনাকে জেলে ভরার শক্তি আছে,
এটা জবরদস্তি, কিন্তু আপনার পরিবারের আপনাকে ঘরের কাজে সাহায্য করতে বলার কর্তৃত্ব আছে, আর এটা আসে সম্মতি থেকে। একটা বল প্রয়োগের উপর ভিত্তি করে, অন্যটা ভালোবাসা এবং আনুগত্যের উপর। সাধারণত লেসে ফেয়ার শব্দটা শুনলেই আমাদের অর্থনীতির কথা মনে হয়, তাই না? অবাধ নীতি। নিসবেট এই ধারণাটাই সমাজে প্রয়োগ করার কথা বলেছেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে রাষ্ট্রের উচিত এক ধাপ পিছিয়ে এসে আমাদের সম্প্রদায়গুলোকে, মানে পরিবার, ধর্মীয় গোষ্ঠী, স্থানীয় সংগঠনগুলোকে নিজেদের মতো করে বিকশিত হতে দেওয়া। সুতরাং পুরো কাজটা হলো একটা ভারসাম্য রক্ষার। একদিকে আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রের ক্ষমতা কমাতে হবে, আর অন্যদিকে আমাদের স্থানীয় সম্প্রদায়গুলোর শক্তি বাড়াতে হবে। মনে রাখতে হবে, একটাকে ছাড়া অন্যটা অসম্ভব। নিসবেটের কোট করা এই উক্তিটাতেই যেন তার পুরো সমাধানের সারমর্মটা লুকিয়ে আছে। অন্য কথায়, সত্যিকারের মুক্তি একা থাকার মধ্যে নেই, বরং বহু কিছুর সাথে সংযুক্ত থাকার মধ্যেই নিহিত। নিসবেট এই বইটি লিখেছিলেন ৭০ বছরেরও বেশি সময় আগে, কিন্তু তার কথাগুলো শুনলে মনে হয় যেন আজকের দিনের জন্যই লেখা। আমরা যখন নিজেদের ডিজিটাল বুদবুদের মধ্যে আরও বেশি করে গুটিয়ে নিচ্ছি, তখন কি আমরা নতুন কোনো সম্প্রদায় তৈরি করছি, নাকি আরও বেশি একা হয়ে পড়ছি? এই প্রশ্নের উত্তরের উপরেই হয়তো আমাদের ভবিষ্যৎ এবং আমাদের স্বাধীনতার আসল অর্থটা নির্ভর করছে।